গুড মর্নিং বন্ধুরা, আমাদের আজকে লাস্ট ডে। আমরা যেরকম বলেছিলাম যে 3 নাইট 4 ডেজের স্টেডিং আছে আমাদের। এই দারিংবাড়ির আজকে আমাদের ট্যুর কমপ্লিট হলো। কোথাও যেতে ইচ্ছা করছে না, মনে একটা বিষাদময় অনুভূতি নিয়ে আমরা আজকে চলেছি। আজকে একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 8টা। সেই 8টার সময় আমাদের এক্ষুনি ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি করে আমরা যাব নতুন ডেস্টিনেশনে। তো তোমাদের দেখাই আজকে আমরা ব্রেকফাস্টে কী খাচ্ছি। আমাদের সবার প্রথমে রয়েছে লুচি, ছোলার ডাল, তার সঙ্গে বোঁদে, আর তার সঙ্গে রয়েছে মেনি ফ্রুটসগুলো কিন্তু বন্ধুরা এখানকার গাছেরই। সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে এখানের এই যে পেঁপে গাছটা দেখা যাচ্ছে, এই পেঁপে গাছের যে পাকা পেঁপেটা, সেটাই কিন্তু আমরা ব্রেকফাস্টে খাচ্ছি। তার সঙ্গে খাচ্ছি অ্যাপেলস থেকে আরম্ভ করে ভেরিয়াস কাইন্ড অফ ফ্রুটস। আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে, আর আমরা এখন চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের খাওয়ার জায়গাটা। কিছু জায়গা শুধুমাত্র মানচিত্রে থাকে না, সেগুলো নিঃশব্দে মনের এক কোণে জায়গা করে নেয়। আজ আমরা বিদায় নিচ্ছি ইউটোপিয়া রিসর্ট থেকে, একটা এমন জায়গা যা শুধুমাত্র থাকার জন্য ছিল না, বরং যেন সময়ের গা ছুঁয়ে যাওয়া এক মধুর বিরতি। কিন্তু পথিকের পথ তো থেমে থাকে না, প্রতিটি গন্তব্যের শেষে লুকিয়ে থাকে আরেকটি নতুন গল্প। তাই স্মৃতির ব্যাগটা আরেকটু ভারী করে আর মনটা একটু হালকা করে আমরা এগিয়ে চললাম আরো এক অজানা গন্তব্যের পথে। বাই বাই দারিংবাড়ি। চলে এলাম আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন, এটা হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। মৃদুবান্দা ওয়াটারফল, যেটা আসার আগে শুনছিলাম যেখানে নাকি 180টা সিঁড়ি দিয়ে নামতে হয়, 400 মিটার হাঁটতে হবে, তারপরে গিয়ে নামতে হবে। চলো বন্ধুরা নাবি, তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো। দারিংবাড়ির সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্য মৃদুবান্দা জলপ্রপাত। দারিংবাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে এবং ফুলবাণী শহর থেকে প্রায় 118 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত, যা কন্ধমাল জেলার এক নিভৃত কোণে অবস্থিত। চলো বন্ধুরা জেনে নেওয়া যাক সেখানে কিভাবে যাবে। দারিংবাড়ি থেকে স্থানীয় ট্যাক্সি বা অটোরিকশা ভাড়া করে সহজেই পৌঁছানো যায়। এর নিকটতম রেল স্টেশন ব্রহ্মপুর থেকে, যা প্রায় 137 কিলোমিটার, এবং নিকটতম বিমানবন্দর হিসেবে ভুবনেশ্বর থেকে প্রায় 263 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ভ্রমণের সেরা সময় বলতে অক্টোবর থেকে মার্চ মাস। আর বন্ধুরা, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখানে অনেক সিঁড়ি আছে, তাই বয়স্কদের হাঁটার অসুবিধা রয়েছে এমন ব্যক্তিদের জন্য এটা কিছুটা কষ্টকর হতে পারে। মৃদুবান্দা জলপ্রপাতে পৌঁছাতে হলে একটু অ্যাডভেঞ্চার তো থাকবেই। এখানে পৌঁছাতে হলে তোমাদের গাড়ি পার্কিং এরিয়া থেকে প্রায় 180 থেকে 187টি সিঁড়ি নেমে যেতে হবে। আর সেই সিঁড়িগুলো একদম সোজা নয়, কিছু ধাপ পাথরের, আবার কিছুটা খানিকটা খাড়া, তাই হাঁটার সময় একটু সতর্ক থাকতে হয়। সিঁড়ি দিয়ে নামার সময় চারপাশের ঘন সবুজ বনানী এবং পাখির কলতান তোমাদের অবশ্যই মুগ্ধ করবে। এই সিঁড়িপথের পর প্রায় 200 মিটার কাঁচা রাস্তা ধরে এগোতে হয়, আর বর্ষার সময় এই রাস্তাটা কাদামাখা হয়ে একদম পিছল হয়ে যায়, তাই বর্ষাকালে এখানে এলে খুব সাবধানে চলাফেরা করতে হবে।
মৃদুবান্দা জলপ্রপাতের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এর ঠান্ডা ও স্বচ্ছ জল। দারিংবাড়ির প্রধান আকর্ষণ হিসেবেই ধরা হয় এই জলপ্রপাতকে। ঘন জঙ্গল, প্রাকৃতিক জলধারা আর শান্ত পরিবেশ প্রতিদিন শত শত পর্যটককে টেনে আনে এখানে। বর্ষার সময় অবশ্য জলপ্রপাতের রূপ আরো নবরূপে ধরা দেয়, কিন্তু সেই সৌন্দর্যকে উপভোগ করতে গিয়ে যেন কোনো বিপদ না ঘটে সেই দিকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, মৃদুবান্দা জলপ্রপাত। একটা মুহূর্তের জন্য যেন সমস্ত ক্লান্তি, সব সিঁড়ি নামার কষ্ট সব ভুলে গেলাম। চোখের সামনে যা ফুটে উঠল তা যেন এক স্বপ্নের মতো। উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ছে ঠান্ডা স্বচ্ছ জল। প্রকৃতি যেন নিজ হাত দিয়ে এঁকে দিয়েছে এখানকার দৃশ্যপট, সবুজ বন, পাথুরে খাজ, আর তার মাঝে ছুটে চলা এই জলধারা। ঝর্ণার আওয়াজ যেন চারপাশের নীরবতাকে ভেঙে প্রাণের সুর বয়ে আনছে। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় কোথাও থমকে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি প্রকৃতির এক বিশুদ্ধ কোলে। এই মুহূর্তটাকে আমরা ধারণ করলাম 7 কালার্স ট্রাভেল ব্লগের ক্যামেরায়, তোমাদেরই জন্য, আমাদের মতো প্রকৃতি প্রেমীদের জন্য। কমেন্ট জানাতে ভুলো না কেমন লাগলো এই অভিজ্ঞতা। আর এমন আরো সুন্দর জায়গা ঘুরে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। বন্ধুরা 180টা সিঁড়ি 400 মিটার দূরত্বে নামলাম। খুব ভালো লাগলো, জলপ্রপাতটা উপভোগ করলাম। তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো সেটা, ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়েছে। কেমন লাগলো তার অনুভূতি আমাদের সাথে অবশ্যই শেয়ার করে কমেন্টে জানিও। হাই বন্ধুরা, আবার চলে এলাম শাশুড়ি তোমাদের সামনে, ক্যামেরার সামনে। এখন ঘড়িতে 2টো। আজকে আমরা চলে এসেছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। গাড়ি থেকে নামলাম, গাড়ি এখানে পার্কিংয়ের জায়গা আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটা আমরা দেখতে এলাম খাসারা ফলস। এই ফলসটা দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম সকাল থেকে। তো রাস্তার এত জার্কিং, আর রাস্তাগুলো বড্ড এবড়ো খেবড়ো সরু রাস্তা, লাল মাটির রাস্তা বলতে পারেন। সেখান ধরে এলাম, এসে লাঞ্চ আমরা কমপ্লিট করেই এসেছি, কারণ আমাদের এরপরে আরও ডেস্টিনেশনে যেতে হবে। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বন্ধুরা এখন ওয়েদারটা কিন্তু বেশ মেঘ করে আছে। যে তীব্র রোদ্দুরের গরমটা ছিল সেটা নেই, ফলে ছাতা আর ক্যারি করছি না, সানগ্লাসই যথেষ্ট। তো সূর্য বন্ধুরা চলো আমাদের সাথে দেখো ঘুরে খাসারা ফলস কেমন লাগে, আমাদেরকেও জানিও তোমরা তোমাদের অভিজ্ঞতা। আমরা এখন চলে এসেছি ওড়িশার গজপতি জেলার এক লুকানো রত্নে, খাসাদা জলপ্রপাত। জায়গাটা ভুবনেশ্বর বা বড় কোনো শহরের কোলাহলের থেকে অনেক দূরত্বে। জিরাঙ্গা থেকে মাত্র 6 কিলোমিটার, আর ব্রহ্মপুর শহর থেকে প্রায় 90 কিলোমিটার। তো চলো বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছাবে এখানে। চন্দ্রগিরি থেকে স্থানীয় অটো বা ট্যাক্সি ভাড়া করে সহজেই পৌঁছানো যায়। এই নিকটতম রেল স্টেশন বলতে ব্রহ্মপুর থেকে প্রায় 90 কিলোমিটার, আর বিমানবন্দর ভুবনেশ্বর থেকে প্রায় 270 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটিও ভ্রমণের সেরা সময় হিসেবে অক্টোবর থেকে মার্চ মাস, আর এটিও সেম বর্ষাকালে রাস্তা পিছল, তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করে যেতে হবে। হাই বন্ধুরা, চলে এসছে আজকে আমি শান্তনুর সাথে আবার তোমাদেরকে আলাপ করাবো। তোমরা সবাই জানো শান্তনু আমার বর। তো শান্তনু দেখো তোমাদেরকে এই জায়গাটা সম্পর্কে কি এক্সপ্লেন করছে। বন্ধুরা আমরা তো চলে এসেছি খাসাড়া ফলসে। জায়গাটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। লাভার্স পয়েন্ট যেরকম তোমরা দেখেছো অনেকটা সিমিলার টাইপ। খুবই সুন্দর প্লেজেন্ট ওয়েদার আজকে। রোদ সেরকমভাবে নেই, এখন সবই ঠিক আছে, কিন্তু খাসাড়া নামটা তো খাসাড়া, কিন্তু চারিদিকে কিছুটা পড়ে আছে কাচড়া। তো এটা কি কাচড়া বলা যায় না খাসাড়া বলা যায় আমি জানি না। আমার কাছে তো এটা খুব ভালো জায়গা, কিন্তু কিছুটা হচ্ছে কি কাচড়াও পড়ে আছে। তো যারা আসবে তারা একটুখানি যখনই নামবে একটুখানি দেখে নামবে, কিন্তু চারিদিকটাতে কিছু কাচড়াও রয়েছে। বন্ধুরা দেখো একটা সুন্দর ব্রিজও আছে, ব্রিজটা দেখে নাও সবাই। এখানে ব্রিজে কিন্তু সবাই মিলে ফটোগ্রাফি করছে।
দেখো বন্ধুরা, একটা সুন্দর ব্রিজ রয়েছে, ব্রিজে সবাই উঠে ফটোগ্রাফি করছে। আমারও মন চাইছে আমি একটুখানি ফটো সেলফি তুলে নিই, তারপরে তোমাদের আবার আপডেট দিচ্ছি। খাসাড়া জলপ্রপাতের আশেপাশে রয়েছে ঘন সবুজ বন এবং পাহাড়, যা এই জায়গাটিকে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করে। এই জায়গায় আসলে মনে হবে যেন প্রকৃতি তোমাদের জড়িয়ে ধরেছে। বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে এখানে পিকনিক, এক্সকারশন বা ছোট ছুটি কাটাতে চাইলে এটি হবে একটি আদর্শ গন্তব্য। জলপ্রপাতটি প্রায় 50 ফুট থেকে উঁচু থেকে নেমে আসে, আর নিচে তৈরি হয় এক ঝকঝকে জলপুল, যেখানে অনেক পর্যটক এসে দূর থেকে স্নান করে। এমন মনোমুগ্ধকর সৌন্দর্যের সাক্ষী হতে হলে একটি সাহস, একটু ভ্রমণ প্রীতি আর প্রকৃতির প্রেম অবশ্যই থাকতে হবে। আর সেই ভালোবাসাটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা 7 কালার্স ট্রাভেল ব্লগে। জলপ্রপাতের নিচে এতক্ষণ যা দেখলাম সেটা ছিল প্রকৃতির ছোঁয়া, আর এবার আমরা উঠে এলাম উপরের দিকে, যেখানে অপেক্ষা করছে এক মানসিক শান্তি। একদম উপরে রয়েছে একটি ছোট্ট মন্দির। এই মন্দিরে দাঁড়িয়ে যখন আমরা নিচে তাকালাম, পুরো খাসাদা জলপ্রপাত এলাকা যেন চোখের সামনে একটা জীবন্ত ছবির মতো ফুটছে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন উপরে বসেই নিজেই তার দৃষ্টি দিয়ে দেখছে তার সৃষ্টিকে। শান্ত, ধীর আর গভীর। মন্দিরের চারপাশটা অনেকটাই খোলা, তাই এখান থেকে পুরো এলাকাটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধুরা, ঘড়িতে এখন 3টে। চলে এলাম আজকে আমাদের থার্ড ডেস্টিনেশন দেখতে। থার্ড ডেস্টিনেশন হচ্ছে জিরাং মনেস্ট্রি। দেখতে থাকো কেমন লাগে। এখন হালকা হালকা রোদ্দুর আছে, কখনো মেঘ হচ্ছে, এখন বলতে পারছি না, ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল। ছাতা, সানগ্লাস দুটোই ক্যারি করছি, এবার দেখা যাক কীরকম থাকে। আমরা এখন এসেছি ওড়িশার গজপতি জেলার চন্দ্রগিরিতে অবস্থিত এক অনন্য ও শান্তিপূর্ণ স্থান, পদ্মসম্ভব মহাবিহার, যা জিরাং বৌদ্ধ মনেস্ট্রি নামে পরিচিত। এই মনেস্ট্রি হলো পূর্ব ভারতের সব থেকে বড় বৌদ্ধ আশ্রম, যা 2010 সালে 14তম দালাই লামা স্বয়ং উদ্বোধন করেন। চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক এখানে তোমরা কি করে যাবে। ট্রেনে করে গেলে নিকটতম রেল স্টেশন ব্রহ্মপুর, যা জিরাং থেকে প্রায় 90 কিলোমিটার দূরত্বে। সেখান থেকে ট্যাক্সি বা বাসে করে চন্দ্রগিরি পৌঁছানো যায়। সড়ক পথে যেতে চাইলে ভুবনেশ্বর থেকে প্রায় 270 কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রগিরি, যা জাতীয় সড়ক 16 এবং 326 দিয়ে সংযুক্ত। আর বন্ধুরা, বিমানপথে যেতে চাইলে নিকটতম বিমানবন্দর ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর, যা থেকে চন্দ্রগিরি পৌঁছাতে প্রায় 7 ঘন্টা সময় লাগে। এই জায়গাটিকে লিটল তিব্বত অফ ওড়িশা নামেও সবাই চেনে। শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, এর পিছনে রয়েছে এক ইতিহাস। 1959 সালে চীনা আগ্রাসনের পর বহু তিব্বতী শরণার্থী ভারতে আশ্রয় নেয় এবং চন্দ্রগিরি ছিল তাদের অন্যতম প্রধান আশ্রয়স্থল। তারা এই স্থানকে
ফুন্ড সোকলিং বা সুখ ও সমৃদ্ধির ভূমি বলে অভিহিত করেন। মঠটি প্রায় 85 ফুট উচ্চতা বিশিষ্ট 5 তলা ভবন, যার নির্মাণে খরচ হয়েছিল প্রায় 8 কোটি টাকা। এখানে 200 জনেরও বেশি সন্ন্যাসী বসবাস করেন এবং এটি বৌদ্ধ ধর্ম, ধ্যান ও সাংস্কৃতিক শিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, তবে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত মঠ বন্ধ থাকে, কারণ এটি শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজনের সময়। এরকম আরো অজানা জায়গার গল্প পেতে চোখ রাখো আমাদের চ্যানেল 7 কালার্স ট্রাভেল ব্লগে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, দিনের ঘোরাঘুরি, পাহাড়ি পথ আর সবুজ প্রকৃতির মাঝে অবশেষে একটু বিরতি নিলাম। সন্ধ্যাবেলায় গরম চায়ের কাপ আর সাথে হালকা স্ন্যাক্স, আর কিচ্ছু চাই না। হাতের কাপটা ধরতেই যেন ক্লান্তি কোথাও গলে পড়ে গেল। চায়ের সাথে দেওয়া হলো কিছু বিস্কিট আর নামকিন। সন্ধ্যার চা স্ন্যাক্সের পর আমরা রওনা দিলাম এক অদ্ভুত প্রাকৃতিক আশ্চর্যের দিকে, তপ্তপানি হট স্প্রিং। তপ্তপানি নামটা শুনলেই যেন গরম জলের এক রহস্যময় জায়গার কথা মনে পড়ে। এটি ওড়িশার গঞ্জাম জেলার গভীর সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত, ব্রহ্মপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্বে। আর আমরা আসছিলাম জিরাং থেকে, সেখান থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটারের পথ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে আমরা পৌঁছে গেলাম তপ্তপানি সালফার হট স্প্রিং এর কাছে। অনেকেই বিশ্বাস করে এই প্রাকৃতিক সালফার জল শরীরের ব্যথা বেদনা দূর করে, ত্বকের জন্য এটি খুব উপকারী। এখানে একটি ছোট পুকুর আছে, যেখানে চাইলে তোমরা পা ডুবিয়ে গরম জলকে উপভোগ করতে পারো। এছাড়াও ওখানে একটা ছোট শিব মন্দিরও আছে, যেখানে স্থানীয়রা নিয়মিত পূজা দেন। বন্ধুরা, ঘড়িতে এখন রাত 8টা বাজে। আমরা এখন চলে এলাম আমাদের যে লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন ছিল, সেটা হলো গোপালপুর। আমরা আপনাদের বলেইছিলাম যে 3 দিন আমাদের দারিংবাড়িতে স্টে আছে, আর 2 নাইটস আমরা একটা অজানা রহস্যে পৌঁছাবো, সেটা হলো এই গোপালপুরের অ্যাডভেঞ্চার। তো আমরা আজকে এই গোপালপুরে এসে পৌঁছালাম। গোপালপুরে আমাদের 2 নাইট স্টেইং আছে। আমাদের এই যে আমরা যে রুমটা পেয়েছি, এটা খুব সুন্দর। এখান থেকে একটা সি ভিউ পাওয়া যায়। হোটেলের নাম হলো দ্য সং অফ দ্য সি। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ঠিক এই হোটেলের পেছনেই রয়েছে লাইট হাউস, আর সামনেই হচ্ছে সমুদ্রের সেই সি ভিউটা, যেটা দেখতে অসম্ভব সুন্দর। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই, আমাদের হোটেল রুমটা কিন্তু খুব সুন্দর, আর এখানে বড় বড় জানলা দেওয়া আছে, যে জানলা খুললেই কিন্তু সমুদ্রের অসম্ভব ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি। এখন রাত্রির জন্য তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু একটা সমুদ্রের শোষ শব্দটা তোমরা শুনলে আন্দাজ করতে পারবে যে আমাদের সি ভিউটা কীরকম। তো বন্ধুরা, চলো তোমাদেরকে আমি যে লেট আপলোডগুলো দেবো নেক্সট দিন, তোমাদের তার জন্য ওয়েট করতে হবে, কারণ এই অন্ধকারের মধ্যে এখন সি বিচটা যথেষ্ট অন্ধকার। এখন নেমে তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারবো না। এভাবেই শেষ হলো আমাদের আজকের এক্সপ্লোরেশন। মৃদুবান্দা ও খাসাদা জলপ্রপাত, জিরাং মনেস্ট্রি, আর অবশেষে তপ্তপানি হট স্প্রিং এর মতো অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক জাদুকরী ভ্রমণ। প্রকৃতি, শান্তি, সংস্কৃতি আর এক চিমটি অ্যাডভেঞ্চার, সবকিছু একসাথে জড়িয়ে আছে এই জায়গাগুলোর মধ্যে। তোমরা কি কখনো এসেছো এসব জায়গায়? না এলে কোনটা তোমাদের সব থেকে বেশি ঘুরতে ইচ্ছা করছে কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের মতামত আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যেন তারাও আবিষ্কার করতে পারে এই অজানা সৌন্দর্য। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের চিহ্নটা কিন্তু অবশ্যই টিপে দাও।
যাতে এমন আরো মনোমুগ্ধকর ভ্রমণ ভিডিও তোমাদের কাছে আগে থেকেই পৌঁছে যায়। দেখা হবে পরের রঙিন সফরে 7 কালার্স ট্রাভেল ব্লগের সঙ্গে, যেখানে প্রতিটি ট্রিপ এক একটি রং, এক একটা গল্প। ভালো থাকো, ভ্রমণ করতে থাকো আর প্রকৃতিকে অনুভব করো।